প্রথমের কোশ্চেন রয়েছে 2.25 টাকা 5 টাকার শতকরা কত হবে। তাহলে যত টাকার বলবে সেটা নিচে থাকবে। তাহলে কত টাকার বলেছে 5 টাকার, তাহলে 5টা নিচে থাকবে আর উপরে কে থাকবে 2.25। শতকরা মানে কি 100 গুণ করতে হবে। তাহলে এখানে 100 আছে, তাহলে 2 2 5 হবে, 100 গুণ করলে 2 ঘর পরে দশমিক যাবে, নিচে হবে 5। তাহলে 5 4 20 আর 5 5 25 ফলে তাহলে 45% হবে। কত? 45%। দুইয়ের কোশ্চেনটা রয়েছে 675কে কোন ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে। তাহলে পূর্ণ ঘন সংখ্যা বের করার জন্য কি করতে হয়? পূর্ণ ঘন মানে কি 125 যদি বলা হয় তাহলে একে ভাঙলে কি পাওয়া যাবে 5 গুণ 5 গুণ 5। তাহলে বলা হয় এই 125টা পূর্ণ ঘন। মানে একে যদি কিউব রুট করা হয় তাহলে কত হবে না 3টে একই সংখ্যা হতে হবে। এখানে বলেছে কত 675। তাহলে তাকে উৎপাদকে ভাঙতে হবে। 675কে প্রথমে 5 দিয়ে ভাঙো, 5 একে 5 1, 5 3 15 2, 5 5 25, আবার 5 দিয়ে ভাঙো, 5 2 10 3, 5 7 35। এবারে 3 দিয়ে ভাঙলে কত হবে 3 9 27, 3 3 9। তাহলে এখানে দেখতে পাচ্ছি 3টে 3 আছে কিন্তু দুটো 5 আছে। তাহলে পূর্ণ ঘন করতে হলে কি করতে হবে? আরো একটা 5 দরকার। তাহলে 675কে 5 দিয়ে গুণ করতে হবে। 5 দিয়ে গুণ করলে পূর্ণ ঘন সংখ্যা হবে। পূর্ণ ঘন সংখ্যা হবে। নেক্সট কোশ্চেন দিয়েছে 3-এর দাগে এ কমা বি বিন্দুটি এক্স অক্ষ থেকে কত দূরত্বে অবস্থিত। এ কমা বি, আচ্ছা এই প্রথমেরটা এক্স, এই পরেরটা ওয়াই। আমরা জানি এক্স কমা ওয়াই হয় মানে কেমন না, প্রথমে থাকবে এক্স, এই দিকে থাকে এক্স, এদিকে থাকে ওয়াই, এদিকে হয় এক্স ড্যাশ, এদিকে হয় ওয়াই ড্যাশ। এই এক্স কমা ওয়াই মানে কি এই এক্স অক্ষ বরাবর প্রথম যেতে হবে, এরপরে ওয়াই অক্ষ বরাবর যেতে হয়। তাহলে এখানে এ কমা বি আছে মানে কি এই এক্স অক্ষ বরাবর যাব আমরা এ ঘর, ওয়াই অক্ষ বরাবর যাব আমরা বি ঘর, এইরকম জায়গায় আসবে এ কমা বি। যদি বলা হতো 4,5, এখানে এ বি কিছু দেয়া নেই, বলা আছে ধরো 4,5। তাহলে 4,5 যদি বিন্দুটা বলে তাহলে কিরম লিখবো আমরা 4,5, এক্স অক্ষ বরাবর 4 ঘর যাবে আর এইখানে 4 ঘর আসলো, এবার ওয়াই অক্ষ বরাবর 5 ঘর, মানে এই বিন্দুটা হবে 4,5। ওকে, তাহলে এখানে কি দেখছি যে এক্স অক্ষ থেকে কত দূরত্বে অবস্থিত এই বিন্দুটা। দেখো ওয়াই দূরত্ব, এইটা তো ওয়াই, তাহলে এক্স অক্ষ থেকে যদি কত দূরত্বে বলে তাহলে কি হবে ওয়াই এর মান হবে। একইভাবে যদি বলতো ওয়াই অক্ষ থেকে কত দূরে তাহলে এক্স এর মান হতো। তাহলে এইখানে এ কমা বি বিন্দুটা এক্স অক্ষ থেকে কত দূরত্বে অবস্থিত হবে না ওয়াই এর মানটা হবে, ওয়াই এর মানটা মানে বি দূরত্বে হবে। এটা আছে এ কমা বি, তাহলে এখানে হবে কি এক্স অক্ষ থেকে কত দূরত্বে অবস্থিত না এই দূরত্বটা কি বি, এইখান থেকে এই পর্যন্ত, এইটা তো এক্স অক্ষ, এইটা এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষ থেকে কত দূরত্বে অবস্থিত হচ্ছে এইটা তো বি, তাহলে বি দূরত্বে অবস্থিত হচ্ছে। একইভাবে যদি বলতো ওয়াই অক্ষ থেকে কত দূরত্ব অবস্থিত তাহলে এই দূরত্বটা কত এ, তাহলে ওয়াই অক্ষ থেকে আমরা কি লিখতাম এ দূরত্বে। এখানে কোশ্চেনে বলেছে এক্স অক্ষ থেকে কত দূরত্বে অবস্থিত না, উত্তর হবে বি দূরত্বে অবস্থিত। তাহলে এক্স অক্ষ থেকে বি দূরত্বে অবস্থিত, বি দূরত্বে অবস্থিত। ওকে, এক্স অক্ষ থেকে বি দূরত্বে অবস্থিত। 4-এর দাগের কোশ্চেন রয়েছে 101 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত। সম্পূরক কোণের মান কত হয় 180 ডিগ্রি আর পূরক কোণের মান কত হয় 90 ডিগ্রি। এখানে 180 ডিগ্রি থেকে
101 ডিগ্রি বিয়োগ করতে হবে। কেন না সম্পূরক কোণের মান চাইছে, তাহলে এটা কত হবে 79 ডিগ্রি হবে। তাহলে অতএব 101 ডিগ্রির সম্পূরক কোণের মান 79 ডিগ্রি। 5 দাগের কোশ্চেনটা দেওয়া রয়েছে ABC এর বি কোণ সমান 70 ডিগ্রি। ABC একটা ত্রিভুজ আছে, ABC এর বি কোণ সমান বলেছে 70 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 70 ডিগ্রি। এবার বলছে AB সমান AC, এই AB আর এই AC দুটো সমান। বলছে এই A কোণের মানটা কত, এই কোণটা কত হবে। সবাই ভালো করে লক্ষ্য করো, এই বাহুটা আর এই বাহুটা মানে কি AB বাহু আর AC বাহু সমান, তাহলে AB বাহুর বিপরীত কোণ C আর AC বাহুর বিপরীত কোণ B দুটো সমান হবে। তাহলে AC বাহুর বিপরীত কোণ দেওয়া আছে 70, তাহলে নিশ্চয়ই AB বাহুর বিপরীত কোণ হবে 70। ক্লিয়ার? এই বাহুটা আর এই বাহুটা সমান, তাই এই বাহুর বিপরীত কোণ যা হবে এই বাহুর বিপরীত কোণও তাই হবে। তাহলে মোট একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, আর এখানে দুটো যোগ করে কত হচ্ছে 140 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে 40 ডিগ্রি হবে। 180 থেকে 140 বিয়োগ করলে 40 ডিগ্রি হবে। তাহলে এ কোণটার মান কত হবে 40 ডিগ্রি। এ কোণ সমান 40 ডিগ্রি। নেক্সট কোশ্চেন 6 এর কি বলেছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। কোন সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ এ হলে অপর দুটি কোণ কি হবে। 6 দাগের কোশ্চেনটা, একটা সমদ্বিবাহু ত্রিভুজ দেওয়া আছে, ধরছি সমদ্বিবাহু ত্রিভুজটা এ বি সি, এইটা দেওয়া আছে এ কোণ, তাহলে বি কোণ এবং এই সি কোণটা কত নির্ণয় করতে হবে। আচ্ছা, যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে মানে কি, ধরছি এই বাহুটা আর এই বাহুটা সমান, তাহলে এই বাহুর বিপরীত কোণ এই সি আর এই এসি বাহুর বিপরীত কোণ বি, এই দুটো সমান হবে। এই কোণটা যদি এ হয় তাহলে এই দুটো কোণ কত হবে, আমি এইভাবে লিখতে পারি যে 180 ডিগ্রি মাইনাস এ কোণ ডিভাইডেড বাই 2। কেন না এই দুটো কোণ তো সমান হবে। মোট এ বি আর সি কোণের সমষ্টি 180 ডিগ্রি, এইটুকুটা যদি এ হয় তাহলে এই দুটো কোণ কত হবে 180 মাইনাস এ বাই 2। ওকে, তাহলে এখানে কি লেখা যায়, যদি 2 দিয়ে ভাগ করে দাও 180 ডিভাইডেড বাই 2 মাইনাস এ কোণ ডিভাইড বাই 2, এখানে হবে 90 মাইনাস এ ডিভাইড বাই 2। তাহলে এই দুটো কোণ প্রত্যেকটার মান কত হবে 90 মাইনাস এ বাই 2। অপশান বি তে আছে 90 মাইনাস এ বাই 2 আর 90 মাইনাস এ বাই 2, তাহলে অপশান বিটা অ্যান্সার হবে। ক্লিয়ার? এখন আমরা 2 এর দাগের কোশ্চেনগুলো সলভ করব। 2 এর দাগের 1 এর কোশ্চেনটা দেওয়া আছে 1 প্লাস 1 বাই এক্স 1 প্লাস 1 বাই এক্স 1 প্লাস 1 বাই এক্স প্লাস 1 1 প্লাস 1 বাই এক্স প্লাস 2 1 প্লাস 1 বাই এক্স প্লাস 3। ওকে, এর সরলতম মান নির্ণয় করতে বলা হয়েছে। চলো এই কোশ্চেনটা কে সলভ করবে দেখি, কুইক সলভ করো। তাহলে একে আমরা এইভাবে করতে পারি, এইটার লসাগু কত হবে এক্স
তাহলে এখানে লিখতে পারি যে এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স, এইটুকুটা। এখানে লসাগু কত হবে? এক্স প্লাস ওয়ান। এখানে দেখো হবে এক্স প্লাস ওয়ান আর প্লাস ওয়ান, মানে কত হবে? এক্স প্লাস টু। ক্লিয়ার? লসাগু তো এক্স প্লাস ওয়ান লেখা হয়েছে, তাহলে এর নিচে কিছু নেই, মানে ওয়ান দিয়ে এটাকে ভাগ করলে কি হবে? এক্স প্লাস ওয়ান। তাহলে এক্স প্লাস ওয়ান এর সঙ্গে গুণ করলে কি হবে? এক্স প্লাস ওয়ানই হবে, আর প্লাস ওয়ান তাহলে হবে এক্স প্লাস টু। দেখো এটা ওয়ান প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, লসাগু কত হবে? এক্স প্লাস ওয়ান। ওকে, তাহলে এটার সাথে গুণ হবে, গুণ করলে কি হবে? এক্স প্লাস ওয়ান আর প্লাস ওয়ান পড়ে আছে, তাহলে হবে না এক্স প্লাস টু ডিवाइडेड बाई एक्स प्लस वन। क्लियर मेरा भाई? हो गया क्लियर। इनटू এখানে লসাগু কত আছে? এক্স প্লাস টু, এখানে গুণ করলে হবে এক্স প্লাস টু আর এই ওয়ান যোগ করলে এক্স প্লাস থ্রি, ইনটু এখানে লসাগু হবে এক্স প্লাস থ্রি, একে গুণ করো এক্স প্লাস থ্রি প্লাস ওয়ান মানে এক্স প্লাস ফোর। এইবার দেখো এই এক্স প্লাস ওয়ান, এই এক্স প্লাস ওয়ান, এখানের এক্স প্লাস টু, এখানের এক্স প্লাস টু, এখানের এক্স প্লাস থ্রি, এই এক্স প্লাস থ্রি কাটা যাবে উপর নিচে, পড়ে আছে কি এক্স প্লাস ফোর ডিভাইডেড বাই এক্স, তাহলে হবে কি এক্স প্লাস ফোর ডিভাইডেড বাই এক্স, এটাই হবে অ্যান্সার। দুইয়ের দাগের কোশ্চেন দেওয়া আছে এক্স মাইনাস থ্রি সমান ওয়ান বাই এক্স হলে এক্স মাইনাস থ্রি সমান ওয়ান বাই এক্স হলে থ্রি এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান এর মান কত হবে? দুইয়ের দাগের অঙ্ক এটা। কে সলভ করবে এই কোশ্চেনটা? চলো প্রথমে কে কোনাকুনি গুণ করো, এখানে কিছু নেই মানে ওয়ান আছে, এইটাই পুরোটার সাথে গুণ হবে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স সমান ওয়ান। ওকে, তাহলে একে আমরা এইভাবে লিখতে পারি যে এক্স স্কোয়ার, এই ওয়ানটাকে এপারে আনছি মাইনাস ওয়ান আর এই থ্রি এক্সটা ওপারে গিয়ে প্লাস থ্রি এক্স হবে। এইবার দেখো এই নিচেরটা থেকে লেখা যায় থ্রি এক্স, এই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান মানে আমরা এইভাবে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস এক্স। ওকে, এই মাইনাস ওয়ানটাকে আগে আনছি, কোনো প্রবলেম নেই। ওকে স্যার, তাহলে থ্রি এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মানে কত? থ্রি এক্স, থ্রি এক্স মাইনাস এক্স, তাহলে কত হবে? থ্রি এক্স ডিভাইড বাই থ্রি এক্স থেকে এক্স বিয়োগ করলে কত হবে? টু এক্স, এক্স এক্স কাটা যাবে উপর নিচে, তাহলে উত্তর হবে তিনের দুই। ক্লিয়ার স্যার? একদম ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার। ওকে ক্লিয়ার। তাহলে তিনের দাগের কোশ্চেনটা কি দেওয়া আছে দেখো, এ একটি কাজ 6 দিনে করতে পারে, বি ওই কাজটি 7 দিনে করে, তাদের একদিনে করা কাজের অনুপাত পূর্ণ সংখ্যায় লেখো। তিনের দাগের কোশ্চেন, এ 6 দিনে কাজ করে সমান 1 অংশ। ওকে, তাহলে একদিনে কত করবে? একদিনে কাজ করে কত? 1/6 অংশ। এবারে বি 7 দিনে, 7 দিনে কাজ করে সমান কত না 1 অংশ। ক্লিয়ার? তাহলে একদিনে কাজ করে কত হবে? 1/7 অংশ। ঠিক আছে, এবারে কোশ্চেনে বলেছে তাদের একদিনে করা কাজের অনুপাত পূর্ণ সংখ্যায় লেখো। কি লেখা হবে তাহলে? এ ও বি এর একদিনে করা কাজের পরিমাণের অনুপাত, পরিমাণের অনুপাত সমান কত হবে? এ কত করছে? 1/6 অনুপাত বি কত করছে? 1/7
তাহলে 7 6 42 লসাগু দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে 1 এর 6 ইন্টু 42 অনুপাত এখানে 1 এর 7 ইন্টু 42, তাহলে 6 7 42 আর এখানে হবে 7 6 42। তাহলে অ্যান্সার কত হবে? 7:6। এ ও বি এর একদিনে করা কাজের পরিমাণের অনুপাত কত হবে? 7:6। এ করছিল একদিনে 1 এর 6 অংশ, বি করছে একদিনে 1 এর 7 অংশ। পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে বলেছে, তাহলে এই অনুপাত তোলার জন্য দুটো লসাগু দিয়ে দুদিকে গুণ করা হয়েছে। ক্লিয়ার? ओके सर, वेरी गुड सर, आपने तो सही समझाया। चलो नेक्स्ट क्वेश्चन। একটি ঘড়িতে 5টার সময় 5টা ঘন্টা বাজতে সময় লাগে 8 সেকেন্ড, 9টার সময় 9টা ঘন্টা বাজতে কত সময় লাগবে? তাহলে দেখো 5টার সময় 5টা ঘন্টা বাজছে, টাইম কত লাগছে? 5টি ঘন্টা, টাইম কত লাগছে না? 8 সেকেন্ড। আচ্ছা, যদি তোমরা এইভাবে করো যে 5টা ঘন্টা বাজতে সময় লাগবে 8 সেকেন্ড, তাহলে 1টা ঘন্টা বাজতে কত টাইম লাগবে? তাহলে 1টা ঘন্টা বাজতে কত টাইম লাগবে? 8/5। ওকে। আর 9টা ঘন্টা বাজতে কত সময় লাগবে? 8/5 ইন্টু 9, তাহলে 8 9 72/5, 72/5 মানে কত? 14 পয়েন্ট সামথিং এত সেকেন্ড। যদি এইভাবে কোশ্চেনটা সলভ করো তাহলে কিন্তু ঠিক হবে না, এই অঙ্কটা ভুল এইভাবে করলে। দেখো কেন অঙ্কটা ভুল। 5টা ঘন্টা বাজতে সময় লাগছে 8 সেকেন্ড, লক্ষ্য করো তো। এই প্রথম একটা ঘন্টা, এই একটা ঘন্টা, দুটো, তিনটে, চারটে, 5টা। যদি 5টা ঘন্টা বাজতে 8 সেকেন্ড লাগে, তাহলে 1টা ঘন্টা বাজতে কত সময় লাগবে? আচ্ছা দেখো, এই যে প্রথম ঘন্টাটা বাজছে এর জন্য কোনো টাইম লাগছে? এইখান থেকে এই পর্যন্ত কিন্তু একটা নির্দিষ্ট টাইম লাগছে। ওকে। আবার এই ঘন্টা থেকে এই ঘন্টা পর্যন্ত একটা নির্দিষ্ট সময় লাগছে। এখানে যে সময় লাগবে এখানেও ঠিক সেই সেম সময় লাগবে। আবার এখান থেকে এই পর্যন্ত কিন্তু এখানে যা সময় এখানে তাই সময়, এখানেও সেই সেম সময়। আবার এই ঘন্টা বাজার পর থেকে এইটা বাজা পর্যন্ত একই টাইম লাগবে। লক্ষ্য করো এখানে সময়ের বিরতি কত আছে? 1টা 2টো 3টে 4টে, 4টে বিরতি আছে। তাহলে 5টা ঘন্টা যখন বাজছে বিরতি কটা হচ্ছে? 4টে। দেখো এই ঘন্টা বাজার পর থেকে এই ঘন্টা বাজা পর্যন্ত যা সময় লাগবে, এই ঘন্টা থেকে এই ঘন্টা পর্যন্ত সেম সময় লাগবে। আমি ধরলাম এটা প্রথম ঘন্টা, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ আর এটা পঞ্চম। তাহলে 1 নম্বর ঘন্টা বাজতে কিন্তু কোনো টাইম লাগছে না। এই 1 থেকে 2 নম্বর ঘন্টাটা বাজতে যে টাইমটা লাগবে, আবার 2 নম্বর ঘন্টা থেকে 3 নম্বর ঘন্টা বাজতেও সেম সময় লাগবে। আবার 3 নম্বর ঘন্টা থেকে 4 নম্বর ঘন্টা বাজতেও একই সময় লাগবে। 4 নম্বর থেকে 5 নম্বর ঘন্টা বাজতেও একই সময় লাগবে। তাহলে এখানে আমাদেরকে নির্ণয় করতে হবে কি সময়ের বিরতি কটা হচ্ছে। তাহলে 1টা 2টো 3টে 4টে, 4টে গ্যাপ হচ্ছে, সময়ের বিরতি হচ্ছে। তাহলে কিভাবে লেখা হবে দেখো এটাকে, যে 4টি বিরতিতে সময় লাগে 8 সেকেন্ড। 4টি বিরতিতে সময় লাগে সমান 8 সেকেন্ড। ঠিক, 4টি বিরতি মানে কটা ঘন্টা বাজছিল? 5টা ঘন্টা। তাহলে একটি বিরতিতে কত সময় লাগবে? 8/4 মানে 2 সেকেন্ড। ঠিক, 9টি ঘন্টা বাজছে মানে কটা বিরতি হবে? 9 থেকে 1 বিয়োগ করতে হবে। 5টা ঘন্টা বাজছিল বলে 5 থেকে 1 বিয়োগ করা হচ্ছে, 4টে বিরতি আসছে। তাহলে 9টা ঘন্টা বাজছে মানে কি 9 থেকে 1 বিয়োগ করতে হবে, মানে 8টা বিরতি আসবে। তাহলে কি লেখা হবে? 8টি বিরতিতে সময় লাগবে 2 × 8, উত্তর হবে কত? 16 সেকেন্ড। এটাই অ্যান্সার হবে। ওকে, তাহলে 8টি বিরতি মানে কটা ঘন্টা বাজবে? 9টা ঘন্টা বাজবে। তাহলে আমরা বলতে পারি অতএব 9টি ঘন্টা বাজতে সময় লাগবে 16 সেকেন্ড। ঠিক আছে, 9টি ঘন্টা মানে কেমন দেখো, এই 1 2 3 4 5
6 7 8 9, তাহলে 9টা ঘন্টা হয়েছে। তাহলে বিরতি কটা? 1 2 3 4 5 6 7 8। বিরতি মানে কি বলা হচ্ছে? বিরতি মানে দুটো ঘন্টা বাজার মধ্যে সময়ের গ্যাপটা কত। তাহলে আমাদেরকে এই গ্যাপটাই নির্ণয় করতে হবে। একইভাবে অন্য একটা কোশ্চেন রয়েছে, দেখো তোমাদের কোশ্চেন ব্যাংকে নেই এটা। এই কনসেপ্টটাকে আরো ভালোভাবে বুঝতে হলে তোমাদেরকে অন্য একটা কোশ্চেন করানো হচ্ছে। সবাই দেখো কোশ্চেনটা বুঝতে পারো কিনা। সবাই অবশ্যই কোশ্চেনটাকে এনজয় করবে। 5টি ঘন্টা একসাথে বাজবার পর যথাক্রমে 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড এবং 8 সেকেন্ড বিরতিতে বাজলো। তাহলে দেখো প্রথমে একসঙ্গে বাজার পর থেকে কত? একটা হচ্ছে 9 সেকেন্ড, আর একটা আছে কত? 4 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড, 10 সেকেন্ড, 8 সেকেন্ড। ঠিক আছে, 5টা ঘন্টা দেয়া আছে। প্রথমে যে ঘন্টাটা একবার বাজার পর আবার 9 সেকেন্ড পরে বাজবে, দ্বিতীয় ঘন্টাটা প্রথমে বাজার পর আবার 6 সেকেন্ড পরে বাজবে, তৃতীয়টা প্রথমে বাজার পর আবার 4 সেকেন্ড পরে বাজবে, তারপরে যেটা রয়েছে প্রথমে বাজার পর 10 সেকেন্ড পরে বাজবে, আর পঞ্চম যেটা রয়েছে প্রথমে বাজার পর 8 সেকেন্ড পরে বাজবে। তাহলে এই সবগুলো ঘন্টা কখন একই সঙ্গে বাজবে আমাদেরকে প্রথমে নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে কখন একই সময়ে বাজবে বের করার জন্য এদেরকে লসাগু করতে হবে। 9 6 4 10 আর 8। প্রথমে আমাদেরকে বের করতে হবে ঘন্টাগুলো কখন একই সঙ্গে বাজবে। তাহলে 3 দিয়ে কাটলে 3 3 9, 3 2 6 4 10, এখানে 8। এবার 2 দিয়ে কাটো, 3 থাকবে, 2 1 2, 2 দিয়ে 4, 2 5 10, 2 4 8। আবার 2 দিয়ে 3 1, 2 1 2, 5, 2 দিয়ে 4। তাহলে লসাগু কত হবে? 5 দিয়ে 10, 10 3 30, 30 2 60, 60 2 120, 120, 12 3 36, 360 সেকেন্ড। ওকে, প্রথমে একসঙ্গে বাজার 360 সেকেন্ড পরে আবার ঘন্টাগুলো সবগুলো একসাথে বাজবে। 360 সেকেন্ড মানে কত? 360 ডিভাইড বাই 60, 0 0 কাটা যাবে, মানে হবে 6 মিনিট। 6 মিনিট কিভাবে হলো? 60 সেকেন্ড সমান 1 মিনিট। তাহলে 1 সেকেন্ড সমান কত হবে? 1/60 মিনিট। আর 360 সেকেন্ড সমান কত হবে? 360/60 মিনিট। এইটাই বের করা হয়েছে, 6 মিনিট বের করা হয়েছে। ক্লিয়ার? এই পর্যন্ত 6 মিনিট কিভাবে বেরোলো বুঝতে পেরেছো? তাহলে এই যে 5টা ঘন্টা দেওয়া আছে, 6 মিনিট অন্তর অন্তর বাজবে। 5টা ঘন্টা কত মিনিট অন্তর অন্তর বাজবে? না, প্রথমে একটা নির্দিষ্ট টাইমে বাজবে, তারপর থেকে 6 মিনিট অন্তর অন্তর বাজবে। বলছে 1 ঘন্টায় কতবার বাজবে। আচ্ছা, তাহলে প্রত্যেক 6 মিনিটে আমরা একটা করে বিরতি পাচ্ছি, মানে 6 মিনিটে বিরতি পাওয়া যায় কটি? একটি। 6 মিনিটে বিরতি সংখ্যা একটি। ওকে, তাহলে 1 মিনিটে বিরতির সংখ্যা কত হবে? 1/6টি। এরকম 60 মিনিটে, 1 ঘন্টায় বলেছে কতবার বাজবে তার একসঙ্গে। তাহলে 1 ঘন্টা মানে 60 মিনিটে বিরতির সংখ্যা কত হবে? 60/6, মানে হবে কটি? 10টি। তাহলে বিরতির সংখ্যা 10টি। ওকে, বিরতির সংখ্যা কখন 10 হয়? যখন 11 বাজছে। আচ্ছা, তাহলে বিরতির সংখ্যা কটা আছে? 10টা আছে। দেখো বিরতির সংখ্যা 10। একটা বিরতি, দুটো, তিনটে, 4 5 6 7 8 9 10। ওকে, বিরতি 1 2 3 4 5 6 7 8 9 10, মানে কি গ্যাপ কটা আছে। দেখো বিরতির সংখ্যা যত হয় ঘন্টা তার থেকে 1 বেশি বাজে, কেননা এই ঘন্টাটা যখন বাজলো প্রথমে একটা নির্দিষ্ট টাইমে বেজেছে। এ কি 6 মিনিট পরে বেজেছে? জানি না ওটা কত টাইমে বাজলো, কিন্তু এইখান থেকে এই পর্যন্ত জানি আমরা 6 মিনিট, এখান থেকে এই পর্যন্ত জানি 6 মিনিট।
তাহলে দেখো একটা দুটো তিনটে, তিনটে ঘন্টা যখন বাজছে বিরতি হচ্ছে দুটো, একটা গ্যাপ দুটো গ্যাপ, ঠিক আছে। তাহলে 10টা বিরতির জন্য ঘন্টা কবার বাজতে হবে, এক যোগ করতে হবে 11 বার। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে 10টা বিরতি মানে ঘন্টা কতবার বাজবে, 11 বার। তাহলে এখানে কি লিখতে হবে, অতএব অতএব 1 ঘন্টায় 10 + 1 11 বার ঘন্টা গুলি একসাথে বাজবে। ওকে, তাহলে তোমাদেরকে ভালো করে এই কোশ্চেনে কি মনে রাখতে হবে, যে ঘন্টা যতবার বাজবে গ্যাপ মানে বিরতির সংখ্যা তার থেকে 1 কম হবে। আর আমাদেরকে এই কোশ্চেন সলভ করার জন্য বিরতি সঙ্গে তুলনা করতে হবে। তাহলে এই টাইপের কোশ্চেনগুলো সলভ করার জন্য আমাদেরকে কি জানতে হবে, বিরতির সংখ্যা জানতে হবে। ওখানে কোশ্চেনে বলে দিয়েছিল 5টা ঘন্টা বাজতে সময় লাগে 8 সেকেন্ড, তাহলে আমরা 5টা ঘন্টা ধরবো না, আমরা ধরবো কি 5 - 1 মানে 4টে বিরতির জন্য সময় লাগে 8 সেকেন্ড, একটার জন্য কত আর 8টার জন্য কত। আর ধরে নিতে হবে কি 8টা বিরতি মানে 9 বার ঘন্টা বাজছে। এখানে দেখো 10টা বিরতি আছে, 10টা বিরতি আছে, বিরতি মানে এই ঘন্টা আর এই ঘন্টা বাজার মধ্যে সময় কতটা সময় কাঁটাগুলো চুপ ছিল, আবার এখান থেকে এই পর্যন্ত কতটা সময় কাঁটাগুলো চুপ ছিল, আবার এখানে এসে বাজলো আবার কতটা সময় চুপ ছিল, এই টাইমটা বলা হচ্ছে। এই প্রথম দুটো ঘন্টার মধ্যে সময়ের গ্যাপ হচ্ছে একটা, তাহলে 2 ঘন্টা নিয়ে যদি একটা সময়ের গ্যাপ হয়, সব সময় কি করতে হবে, সময়ের গ্যাপ বের করতে হলে ঘন্টা থেকে কতবার ঘন্টা বাজছে সেখান থেকে 1 বিয়োগ করতে হবে। তাহলে সময়ের বিরতি বের করার জন্য যতবার ঘন্টা বাজছে তার থেকে 1 বিয়োগ করতে হবে। একইভাবে বিরতি থেকে যখন আমরা ঘন্টায় যাব, 8টা যদি বিরতি হয় তাহলে ঘন্টা বাজার সংখ্যা কত হবে, 9টা। যদি বলে 10টা বিরতি তাহলে ঘন্টা বাজার সংখ্যা কত হবে, 11টা। যদি বলে 11টা বিরতি তাহলে ঘন্টা বাজার সংখ্যা কত হবে, 1 যোগ হবে 12টা। ক্লিয়ার? 2-এর 5-এর কোশ্চেন রয়েছে, 2 সেমি 3 সেমি ও 5 সেমি রেখাংশ 3টি দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব কিনা যুক্তি দাও। 2 3 5, 2 সেমি 3 সেমি আর 5 সেমি। আমরা জানি যে কোনো দুটি বাহুর যোগফল 3 নম্বর বাহুর থেকে অবশ্যই বড় হতে হবে। তাহলে এই দুটোর যোগ করলে কত পাওয়া যাবে, 5। তাহলে 5 কি 5-এর থেকে বড় না, তাহলে তো ত্রিভুজ আঁকা সম্ভবই নয়। ওকে, প্রথম কন্ডিশনে হয়ে যাচ্ছে। তাহলে কি লিখতে হবে, যে গণিতটাকে কেমন ভাবে করতে হবে না, আমরা জানি ত্রিভুজের যে কোনো দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা অবশ্যই বড় হতে হবে, অবশ্যই বড় হতে হবে। ওকে, কিন্তু এখানে দুই সেন্টিমিটার প্লাস 3 সেন্টিমিটার সমান 5 সেন্টিমিটার, যা তৃতীয় বাহু 5 সেন্টিমিটার অপেক্ষা বড় নয়। তাই 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার বাহু দ্বারা ত্রিভুজ আঁকা কখনোই সম্ভব নয়। ওকে, এখানে 2 নম্বর দিয়েছে, 2 নম্বরের কোশ্চেন, তাহলে এইভাবে লিখে লিখে করতে হবে। আমরা জানি ত্রিভুজের যে কোনো দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা অবশ্যই বড় হতে হবে, কিন্তু এখানে 2 সেন্টিমিটার প্লাস 3 সেন্টিমিটার সমান 5 সেন্টিমিটার, যা তৃতীয় বাহু 5 সেন্টিমিটার অপেক্ষা বড় নয়। তাই 2, 3 এবং 5 সেন্টিমিটার বাহু দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব নয়। ক্লিয়ার?
চলো নেক্সট কোশ্চেনটা কি আছে, যে সুষম বহুভুজের একটি অন্তঃকোণের মান 144 ডিগ্রি, তার বাহুর সংখ্যা কত? তাহলে আশা করি এই কোশ্চেনটা সবাই সলভ করতে পারবে। অন্তঃকোণের মান বলে দিয়েছে, আমরা জানি কি অন্তঃকোণ প্লাস বহিঃকোণ সমান 180 ডিগ্রি, তাহলে অন্তঃকোণ 144 ডিগ্রি প্লাস বহিঃকোণ সমান কত হবে? 180 ডিগ্রি। তাহলে বহিঃকোণটা কত হবে? বহিঃকোণ 180 মাইনাস 144 ডিগ্রি, ওকে, তাহলে কত হবে? এটা 36 ডিগ্রি। তাহলে এখানে লিখতে পারি অতএব বাহু সংখ্যা সমান আমরা জানি কি 360 ডিগ্রি ডিভাইডেড বাই বহিঃকোণ। এই জন্য আমরা এখানে বহিঃকোণটা বের করেছি, যে বাহু সংখ্যা মানে 360 ডিগ্রি বাই বহিঃকোণ। তাহলে 360 ডিভাইড বাই 36, তাহলে কাটাকাটি করলে হবে কত? 10টি। তাহলে বাহু সংখ্যা কটি? 10টি। ক্লিয়ার? সবাই খুব ভালো করে প্র্যাকটিস করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।